যেকোনো নারী বা মেয়ের জীবনে তার সবথেকে কাঙ্ক্ষিত বা সুন্দর সময় কিন্তু হচ্ছে তার গর্ভাবস্থা। এবং সেই গর্ভবতী নারী যদি সুস্থ থাকেন তবেই তিনি কিন্তু একজন সুস্থ এবং সুন্দর শিশুকে জন্ম দিতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির সাপ্তাহিক আয়োজন এসএমসি আয়োজিত গর্ভকালীন স্বাস্থ্য ঝুঁকি এবং পুষ্টি বিষয়ক আয়োজন গর্ভকালীন পুষ্টি সেবা। বাংলাদেশের স্বাস্থ্যসেবার কিছুটা উন্নয়ন হলেও বিভিন্ন গবেষণা কিন্তু বলছে যে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য যতটুকু সচেতন হওয়া দরকার এবং সেই সাথে পুষ্টিগত অবস্থার উন্নয়ন করার জন্য যতটুকু আমাদের কাজ করা দরকার বা উন্নয়ন করা দরকার সেই বিষয়ে কিছুটা কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের আসলে ভূমিকা কতটুকু এবং তাদের কাঠামোগত কতটুকু পরিবর্তন করতে পারলে এবং সেই সাথে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের এক্ষেত্রে আসলে ভূমিকা কতটুকু সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষ অতিথি। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর ফেরদৌসী বেগম, ফরমার প্রেসিডেন্ট ওজিএসপি, এবং সেই সাথে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এসএমসির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও তসলিম উদ্দিন খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। আমি প্রথমেই প্রফেসর ডক্টর ফেরদৌসী বেগম আপনার কাছে একটু জানবো। আমরা তো সবাই জানি যে বা চাই সবসময় যে একজন মা যখন গর্ভবতী হয় তখন তার বিশেষ কিছু যত্নের প্রয়োজন থাকে, যত্ন আমরা নিয়েও থাকি, তার পুষ্টিগত অবস্থার যেন উন্নয়ন হয়, আমরা বাড়তি কিছু খাবার খাওয়ার কথা বলে থাকি, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে পুষ্টির ঘাটতি থেকে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে গর্ভবতী মায়েরা অপুষ্টির শিকার হচ্ছে সেই কারণটা আসলে কি, এবং সেই অপুষ্টির কারণে গর্ভস্থ শিশু এবং মা আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আপনার কাছে মনে হয়? পুষ্টি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ন্যাচারালি, বিশেষ করে যিনি গর্ভবতী আছেন তার জন্য, কারণ এটা শুধু তার স্বাস্থ্য নয়, তার গর্ভে যে সন্তানটি রয়েছে তার বেড়ে ওঠা, গর্ভের ভিতরে বেড়ে ওঠা এবং পরবর্তীতে তার জীবনের সম্পূর্ণ গঠন কিন্তু তার, আমরা যেটা বলি ম্যাপ তৈরি হয়ে যাওয়া, সেটা এই সময় হচ্ছে। সুতরাং পুষ্টির ভূমিকা অপরিসীম একজন গর্ভবতী মায়ের জন্য। এখন সমস্যাটা নানাবিধ, যে একটা বাংলাদেশের মারা কেন নানান রকম পুষ্টি ঝুঁকিতে রয়েছেন। তার মধ্যে যদিও একটা হচ্ছে আমাদের গর্ভাবস্থায় যে সেবা নেওয়া, সেই সেবা নেওয়া আমরা জানি যে সবারই নেওয়া উচিত, তাই না? 100% সকলের, যে যেখানে আছেন সকলেরই, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকগুলো কাজ করি মায়ের, কিন্তু আমরা জানি যে আমাদের দেশে মাত্র শতকরা 70% একবার আসেন এবং 41 জন 4বার আসেন, যেটা আমরা 4বার চাই যে অন্তত 4বার গর্ভাবস্থার জন্য মানে সেবা নিতে আসেন। সুতরাং এবং এই যে সেবাটা নেন সেখানেও মানের বিষয় আছে, যে সবগুলো সেবা আমরা তাকে সঠিকভাবে দিতে পারছি কিনা কিংবা নিচ্ছেন কিনা। তো এখানে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু ঘাটতি রয়েছে, সেগুলো আমাদের যেমন দেখা প্রয়োজন। সেরকম আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমরা বলি ফুড সিকিউরিটি। সবাই কি এই আমি যা বলবো সেটা কি সবাই করতে পারবেন? তার আর্থিক অবস্থার কথা বলেন কিংবা বোঝার ব্যাপারটা বলেন, যে আমি বললাম কিন্তু উনি বুঝলেন কিনা। সুতরাং সমস্যা নানাবিধ, তবে তার ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। থ্যাংক ইউ। আচ্ছা, এবং সেই বিষয়টি নিয়ে আরেকটু জানবো আপনার কাছে, যে এই যে অপুষ্টির শিকার তারা হচ্ছেন এবং গর্ভস্থ শিশু এবং গর্ভবতী মা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো সেক্ষেত্রে আসলে তাদের স্বল্প এবং দীর্ঘমেয়াদী কি পরিণতি আসলে হতে পারে বা কি প্রতিকারটা আমরা আসলে নিতে পারি? তো এখন সমস্যাগুলো আগে বলে নিই, তারপর প্রতিকার। তো সমস্যাগুলোর ভিতরে যেটা রয়েছে সেটা হলো যে মায়ের কথা আগে বলি। মা রক্তশূন্যতায় ভুগছেন কিংবা অপুষ্টিতে ভুগছেন, তো এটার নিশ্চয়ই একটা, শুধু মার ভালো লাগছে না, কোনো কাজে মনোযোগ নাই তিনি, শারীরিক এবং মানসিক দুটো ব্যাপারেই ক্ষতিগ্রস্ত হবেন, অস্থির থাকবেন, সব কিছুতে মন দিতে পারবেন না, কাজ ভালো করে করতে পারবেন না। গর্ভস্থ শিশুর যে যত্নগুলো নেওয়া দরকার, তার বিশ্রাম কিংবা যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু উনি নিতে পারছেন না অপুষ্টির কারণে। প্লাস এই যে উনি রক্তশূন্যতা হচ্ছেন এর কারণে কিংবা অপুষ্টির কারণেও ওনার গর্ভ মানে মানে আমরা ডেলিভারি যেটা বলি, প্রসব, যে সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ওনার গায়ে যদি যথেষ্ট পুষ্টি না থাকে তাহলে উনি কিন্তু ডেলিভারিটা কিন্তু লেবার, আমরা বলি লেবার কিন্তু সহজ কথা নয়। একটা মা যখন প্রসব করান অসম্ভব কষ্ট করতে হয় মাকে, আমরা চিন্তাই করতে পারি না যারা না লেবার দেখেছেন, এই জন্যই কিন্তু এটার নাম লেবার।
সুতরাং উনি যদি যথেষ্ট পুষ্টি ওনার না থাকে উনি কিন্তু সেটা করতে পারবেন না, সুতরাং অটোমেটিক সিজারিয়ান সেকশনের রেট বাড়বে। এছাড়া পিপিএইচ, পোস্টপার্টাম হ্যামারেজ, প্রিক্লাম্পসিয়া, যে কারণে আমাদের মায়েরা মারা যান, তার একটা প্রধান কারণ হচ্ছে উনি যদি অ্যানিমিক থাকেন তাহলে দুটোর হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, এবং হলে উনি সামলে উঠতে পারবেন না। সে কারণে মরবিডিটি এবং আমরা বলি পঙ্গুত্ব এবং মৃত্যু দুটাই বেশি হয়। এরপরে আমরা শিশুর কথা বলি, যে শিশুটি তো ন্যাচারালি মা যদি অপুষ্টিতে ভুগেন তাহলে বাচ্চাটা অপুষ্টিতে ভুগবে, এবং অপুষ্টি হলো দুই রকম, একটা হচ্ছে অপরিণত শিশু প্রসব, তাই না, মাস পরের আগে ডেলিভারি হয়ে গেল। আরেকটা হলো বাচ্চাটার যেটুকু বাড়ার কথা ছিল সেই পরিমাণ বাড়লো না, এবং এই বাড়াটা হতে পারে শারীরিক, এবার ব্যাপার বাড়াটা হতে পারে মানসিক। এটা গেল এখনকার কথা, শর্ট টার্ম, কিন্তু লং টার্ম কনসিকুয়েন্স প্রচণ্ড। পুষ্টি যদি ঠিক মতো না হয়, অপুষ্টি কিংবা অতিপুষ্টি যেটাই হোক না কেন, এটা কিন্তু ভবিষ্যতে হার্ট ডিজিজ, এই বাচ্চাটার হার্ট ডিজিজ, তারপরে তার লাংসের সমস্যা, নানান রকম পুষ্টিজনিত সমস্যা, ক্যান্সার, এগুলো হওয়ার কিন্তু রিস্ক অনেক বেশি থাকবে যদি আমার এই শিশুটি পেটের ভিতরে অপুষ্টিতে ভুগে। এই বিষয়টি ম্যাম আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। একটু তসলিম স্যারের কাছে এখন জানবো যে আমরা তো যেমনটি বলছিলাম যে আমরা প্রতিটা মানুষই কিন্তু চাই যে একজন গর্ভবতী মা যেন সুস্থ সবলভাবে তিনি গর্ভধারণ করতে পারেন এবং সন্তান জন্মদান করতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে গর্ভবতী মায়েদের আসলে প্রসব পরিকল্পনাটা কেমন হওয়া উচিত, বা সার্বিকভাবে তাদের যে পরিচর্যা সেটি আসলে কেমন হলে মা এবং শিশু দুজনেই সুস্থ থাকবেন? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আমি এটাকে সমন্বিত একটা পরিকল্পনার মধ্যে আনতে চাচ্ছি বা বলতে চাচ্ছি। সমন্বিত পরিকল্পনা কি, মা প্রেগনেন্ট হওয়ার আগেই কিন্তু যদি সে জানে যে কোন কোন বিষয়ের প্রতি তার গুরুত্ব দিতে হবে, কোন সময় তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর প্রেগনেন্সি, এবং সেখানে কি খেতে হবে, কি সেবা নিতে হবে, কোথায় গিয়ে তার ডেলিভারিটা হবে, এটা যদি আগে থেকে মা জানে তাহলে মার জন্য যেটা সুবিধা হবে যে মা একটা পরিকল্পনা নিজেই নিতে পারবে। কিন্তু আমরা এটাকে বলি প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং। এই কাউন্সিলিংটা কিন্তু সাধারণত আমরা বলি যে কোনো স্বাস্থ্যকর্মী অথবা তার থেকেও বেশি কোনো ডক্টর, বিশেষ করে গাইনোকোলজিস্ট হলে তো আরও ভালো, তাদের কাছ থেকে এই সেবাটা নেওয়া। এরপরে যখন সে প্রেগনেন্ট হয় তখন অনেকগুলো কাজ। প্রথম কথা হলো তার কমপক্ষে 4টা এএনসি সার্ভিস নিতে হবে, 4 মাসে একটা, 6 মাসে একটা, 8 মাসে একটা, এবং তারপরে 9 মাসের দিকে আরেকটা। এটা কিন্তু নিতেই হবে, এটা মিনিমাম। তারপরে বেশি লাগলে সে তো বেশি। এই মিনিমাম 4টা এএনসি সার্ভিস আপা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বললেন যে 41%-এর মতো পাচ্ছে বাংলাদেশে। এটা পাওয়া উচিত ইউনিভার্সাল, কিন্তু সেটা তো হচ্ছে না। এটা গেল একদিকের কথা। আর একদিকে হলো যে কিছু টাকা পয়সা সংগ্রহ করে রাখতে হবে, কারণ প্রেগনেন্সি অলওয়েজ ডেলিভারি ইজ এ বিট এক্সপেন্সিভ। সেটা যদি হয়ে যায় কোনো ইউসি থাকে, অর্থাৎ সেটা যদি কোনো সেন্টারে গিয়ে তার সিজারিয়ানের করতে হয় তাহলে তো খরচটা আরও বেড়ে যাবে। সেই পরিকল্পনাটা আগে রাখতে হবে। আরেকটা জিনিস করতে হবে, হাউস হোল্ড লেভেলেই কোনো না কোনো একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা। রাত্র 3টার সময় তার মনে হয় তারা ফিল করতেছে যে প্রেগনেন্সি ইজ ডেলিভারি ইজ অ্যাপ্রোচিং, সেক্ষেত্রে তার কোথায় ট্রান্সপোর্ট পাবে সেন্টারে যাওয়ার জন্য, তো আগে থেকেই একটা কমিউনিকেশন কিন্তু রাখতে হবে। তারপরে তার সেন্টার কোন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তার ডেলিভারি হবে সেটাও কিন্তু আগে থেকে ঠিক করে রাখতে হবে। এমনকি কোন প্রোভাইডারের কাছ থেকে সেবা নিবে, এটা যদি আগে থেকেই ঠিক থাকে তাহলে মা সাইকোলজিক্যালি অনেক মানে ভালো থাকে, তার স্ট্রেংথ হয় যে আমি তো জানি, ওনাকে চিনি, কনফিডেন্সটা বাড়ে। এই সব তার সুষম খাবার খেতে হবে। আর ইদানিং তো আমরা বলি মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যেটা আছে সেটা কিন্তু নিতেই হবে, এবং তার সাথে ক্যালসিয়াম। একটু তসলিম স্যারের কাছে একটু জানতে চাইবো যে আমরা প্রতিটা মানুষই কিন্তু চাই যে একজন নারী যখন গর্ভবতী হন তিনি যেন তার সন্তানকে সুস্থভাবে জন্মদান করতে পারেন। এক্ষেত্রে এই যে আমরা বলছি যে একজন গর্ভবতী মা যখন গর্ভধারণ করেন তার সেই গর্ভধারণটা যেন পরিকল্পিত হয়, নিরাপদ হয়, সেই সাথে যেন আনন্দের হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য নিশ্চয়ই পরিবারের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন গবেষণা কিন্তু বলছে, বিশেষ করে বিশ্ব ব্যাংক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের একটা গবেষণায় কিন্তু চলে এসেছে যে বাংলাদেশে প্রায় 4000-এর কাছাকাছি নারী প্রতি বছর এই প্রসবকালীন এবং গর্ভকালীন জটিলতার জন্য তাদের মৃত্যুবরণটা বেড়ে গেছে। এই বিষয়ে স্যার আপনার মতামতটা আসলে কি? প্রত্যেকটা মা
তার এটা একটা স্বপ্নের মধ্যে থাকে, একটা আপনি যেটা বলেন আনন্দের মধ্যে থাকে। সেই সময়ে যদি একটা বিষাদের ছায়া, সেটা শিশুর মৃত্যু হোক আর মাতৃমৃত্যু হোক, কোনোটা কাম্য না। তো এটা কিন্তু অনেক কারণ আছে, মাতৃমৃত্যুর অনেক ঝুঁকি আছে। এই ঝুঁকিগুলো আমরা বিভিন্নভাবে পাবলিক হেলথে যারা আছি আমরা বলি 5 ডেঞ্জার সাইন অফ প্রেগনেন্সি, সেটা যেরকম আছে কীরকম, যে তার যে ফিজিক্যাল কন্ডিশন সেটা কি, বেশি খর্বাকৃত হলে তার কিন্তু ঝুঁকি থাকে। আবার সে যদি তার 18 বছরের নিচে হয় সেখানে একটা ঝুঁকি থাকে। তারপরে আপনার ব্লিডিং যদি বেশি হয়, যেটা আমরা একটু আগে বললাম পোস্টপার্টাম হ্যামারেজ, সেখানে ঝুঁকি আছে। তারপরে যদি তার বেশি হাইপারটেনশন হয় এবং তার কনসিকুয়েন্সে কিন্তু দেখা যেতে পারে যে সে প্রি অ্যাক্লামশিয়া এবং অ্যাক্লামশিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরকম বিভিন্ন যে ঝুঁকি আছে, এই প্রসব প্রলং যেটা ডেলিভারি টাইম, সেটা একটা ঝুঁকি। এই সমস্ত ঝুঁকিগুলোকে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। সেটা শুরু হয় প্রেগনেন্সিকালীন সময় থেকে এবং পরে। কিভাবে সেটা সম্ভব, সেটা যদি নিয়মিত একটা ইন্টারভ্যালের পরপর তারা অ্যান্টিনেটাল কেয়ার সার্ভিসটা নেয়, প্রসব পূর্ব সেবা, তাহলে কিন্তু ওই সময় একটা ঝুঁকি আইডেন্টিফাই করতে পারে। আরেকটা কি কাজ করতে হবে, সে যদি সেন্টারে কোনো একটা স্বাস্থ্যকেন্দ্রে তার ডেলিভারি হয়, সেখানে যদি মানে ব্যাপক আয়োজন নাও থাকে, তারা কিন্তু স্বাস্থ্যকর্মীরা বুঝতে পারবে বা সেখানে যে ডক্টর থাকবে সে বুঝতে পারবে যে ঝুঁকিটা কতটুকু আছে এবং সে অনুযায়ী রেফার করতে পারবে আরও একটা বড় সড়ো স্বাস্থ্যকেন্দ্রে। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায়শই কিন্তু দেখতে পাচ্ছি যে রক্ত স্বল্পতাজনিত কারণে কিন্তু মায়েদের অনেক ধরনের কমপ্লিকেশন দেখা যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আসলে তাদেরকে সচেতন করার জন্য কাদের ভূমিকাটা আসলে গুরুত্বপূর্ণ? যারা চিকিৎসক রয়েছেন এবং হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছেন এবং বিভিন্ন ধরনের কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেখানে আসলে মেসেজগুলোকে আসলে কিভাবে পৌঁছানো যেতে পারে যেন তারা রক্ত স্বল্পতায় না ভোগেন? দেখেন, বাংলাদেশে যে প্রেগনেন্ট মারা 40% প্রেগনেন্ট মা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভোগে। এটা কিন্তু অনেক বড় সড়ো একটা, এবং একটু আগে আপা বলেছেন যে এর কনসিকুয়েন্স কি হতে পারে। এর কনসিকুয়েন্স বিভিন্ন, ইভেন ওই যে কনসিকুয়েন্স কিন্তু আন্ডারওয়েট যে শিশুরা জন্মগ্রহণ করে সেটাও কিন্তু একটা কারণ। তো আমরা এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া একটা সমস্যা, এর সাথে অন্য অন্য প্রবলেম আছে। কিন্তু 72%-এর মতো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে। কিন্তু যারা আমরা বলি নন ল্যাকটেটিং নন প্রেগনেন্ট উম্যান, তো এদের যে রেটটা, সেটা প্রেগনেন্ট উম্যান হলে সেটা আরও অ্যাগ্রাভেট করে। তো সেখানে আমরা 44% জিঙ্কের অভাব থাকে। এবং প্রত্যেকটা মাইক্রোনিউট্রিশনের একটা কিন্তু আছে, তার একটা কাজ আছে, এবং সেই কাজটা তার স্বাস্থ্য ভালো রাখার জন্যই কাজটা, তো সেইটা কিন্তু হয় না। তো এই জন্য আমরা বলি যে কমপ্লিটলি তার যে নিউট্রিশন একটা সাপ্লিমেন্ট যদি সে পায়, টোটাল নিউট্রিশনের যে তার অভাবগুলো আছে সেটা দূর হবে, আয়রন ডেফিসিয়েন্সি থাকবে না তার মধ্যে, তারপরে তার মধ্যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকবে না, এবং সে একটা সুস্থ, নিজেও সুস্থ থাকবে, একটা সুস্থ সন্তানও জন্ম দিতে পারবে। যেহেতু আপনি বলছেন যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট থাকাটা মায়ের শরীরে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটির মাধ্যমে মা এবং শিশু দুজনেই সুস্থ থাকবে, সেই প্রসঙ্গে ম্যামের কাছে জানবো যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটাকে আমরা এমএমএস বলছি বা ফুল কেয়ার বলছি, সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এবং সেটি আসলে মাতৃমৃত্যু রোধ করার জন্য কতটুকু আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ। পুষ্টিতে আমরা দুইটা কথা ব্যবহার করি, ম্যাক্রো অ্যান্ড মাইক্রো, ফাইন্যান্সের মতন। তো ম্যাক্রো হচ্ছে যেমন আমি ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি, কিন্তু এটার ভিতরে যে ছোট্ট ছোট্ট পরমাণু ধরনের জিনিস আছে সেগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, এবং সেগুলো কিন্তু বহু। যেমন আমরা বলছি আয়রন ডেফিসিয়েন্সি, এটা একটু মাইক্রোর মাঝখানে অবস্থান করে, কিন্তু এর বাইরে জিঙ্ক, সেলেনিয়াম, আয়োডিন, ভিটামিন এ, ভিটামিন ডি, অনেক 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 কিছু আছে। এটা একটা শিশুকে, একটা মানুষকে গড়ে তোলে, এবং তার অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটির গুরুত্বপূর্ণ রোল আছে। সেগুলোকে বললেন মাইক্রো, যেগুলো খুব পরিমাণে প্রয়োজন, কিন্তু অত্যন্ত প্রয়োজন, থাকতেই হবে। তো এখন গবেষণার মধ্যে যেগুলো দেখা গেছে যে একটা শিশুকে সঠিকভাবে গড়ে ওঠার জন্য শারীরিক এবং মানসিকভাবে এবং মাকে সুস্থ রাখার জন্য আমাদের কিছু ঘাটতি অটোমেটিক হয়ে যাচ্ছে। যে কথাটা উনি বলেছেন আমরা সাধারণ মানুষরা হয়তো বুঝতে পারি না, অথবা অনেকে বুঝি না, সেটা হলো যে
গর্ভবতী মায়েদের উপরে কিন্তু আমরা গবেষণা খুব কম করতে পারি, আচ্ছা, তাই না? এখানে কিছু এথিক্যাল ব্যারিয়ার আছে, আসলে এটা গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা করি সেটা হলো যে যারা গর্ভবতী হতে যাচ্ছেন, ভবিষ্যতে হবেন, নন প্রেগনেন্ট নন লক্টেটিক অ্যাডাল্ট উইমেন, তাদের উপরে সাধারণত পরীক্ষা নিরীক্ষা করে বাংলাদেশে 3টা মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভে হয়েছে। সেই সার্ভে দেখা গেছে যে হ্যাঁ, আমরা বলি বটে যে মেইনলি আমরা ধরে নিই যে আয়রন ডেফিসিয়েন্সির জন্যই রক্তশূন্যতা হচ্ছে, কিন্তু বেসিক্যালি সেটা নয়। 30%, 30 to 35% হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি আয়রন, বাকিগুলোর মধ্যে রয়েছে আয়োডিন, ভিটামিন এ, ভিটামিন বির নানা পর্যায়ে, ভিটামিন ডির কথা বলা হলো, এরকম কতগুলো। তো এখন আমি যদি যেটা আমাদের জাতীয় পর্যায়ে আছে কিংবা ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমরা বলি শুধু আয়রন, এখন কিন্তু সেই পর্যায়ে পৃথিবী নাই। নানান কারণে এখন দেখা যাচ্ছে যে ইটস নট অনলি আয়রন, আমাদের আরও কিছু অনুপুষ্টি প্রয়োজন। সেই অনুপুষ্টিগুলোই এখন আমরা মিশিয়ে বানিয়েছি MMS, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। এবং যতগুলো গবেষণা হয়েছে সেগুলোতে দেখা গেছে যে এটা যে শুধু রক্ত শূন্যতা প্রতিরোধ করছে অথবা রক্তাল্পতা, যেটা আমি বলি না কেন, প্রতিরোধ করছে সেটা নয়, বরং বোনাস হিসেবে আমরা যেটা এতক্ষণ বলছিলাম যে বাংলাদেশে কম ওজনের শিশু জন্মের হার অত্যন্ত বেশি এবং যার কনসিকোয়েন্স আমরা দেখতে পাই, মানুষগুলো বেটে হয়, তারপরে কাজ করতে পারে না, ব্রেইন তাদের ঠিকমতো কাজ করে না, নানান বিষয়ে তাদের প্রতিবন্ধকতা থাকে। 13% এইটা কমানো সম্ভব। মানে আমাদের দেশে আগে ছিল, আমরা বলতাম যে 100টার মধ্যে 30টা শিশু কম ওজনের শিশু জন্মগ্রহণ করে। আমরা আল্লাহর রহমতে অনেক উন্নতি করেছি আমরা, এখন দেখা যাচ্ছে প্রায় 20টার মতো। কিন্তু তারও এই 20টাকে যদি আমি 100% ধরি তাহলে তার 13% কমানো সম্ভব। মানে মায়ের রক্তশূন্যতা কিংবা শিশুর রক্তশূন্যতা কমানোর সাথে সাথে এটা একটা বিশাল লাভ আমি বলবো জাতিগত হিসাবে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন কথা হচ্ছে যে আমি একটু যে জায়গাটা টাচ করতে চাই, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ক্যালসিয়ামের সাথে যেটা বলেছেন, কারণ ওইখানে আমরা ক্যালসিয়াম দিচ্ছি না, ক্যালসিয়ামটা না ঠিক ম্যাক্রোর মাঝখানে পড়ে, আয়রনের মতো অনেকটা, কারণ এটা একটু বেশি লাগে, সেই জন্য আমরা ঠিক মাইক্রো বলতে চাই না। এখন কথা হচ্ছে যে এইটা ঘাটতিটা কখন হয়, কখন সাপ্লিমেন্ট করা উচিত, সেই জন্য কিন্তু নানান পর্যায়ে রয়েছে। যেমন আমরা বলি প্রি প্রেগন্যান্সি, আমরা সবসময় অ্যান্টিনাটাল কেয়ারের কথা বলি, কিন্তু এখন যেগুলো কাউন্সেলিং হয়েছে উন্নত বিশ্বে কিংবা যেখানে মানুষ আসলেই পুষ্টি মেনটেন করে, যাদের মৃত্যু হার অনেক কমিয়ে ফেলতে পেরেছে যে সমস্ত দেশ, তারা প্রি ম্যারিটাল কাউন্সেলিং করে, প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং করে, এবং তারপরে তো অ্যান্টিনাটাল, ডেলিভারি, পোস্টনাটাল অনবরত ঠিকমতো সেবা দেয়। তো এগুলো আমাদের দিকে নজর দিতে হবে। এবং এখানে কিন্তু শুধু আমি যে বলবো যে সরকার কিংবা আমরা যারা প্রোভাইডার তাদের থেকে কিন্তু আমি বলবো জনগণের রোল রয়েছে প্রচন্ড। আপনি কেন আপনার দাবি ব্যক্তিগতভাবে সচেতন, হ্যাঁ ব্যক্তিগত সচেতন, আপনি দাবি করেন না কেন আমার জন্য এই সেবাগুলো নাই কেন, আমি আপনাকে কেন বলে নিয়ে আসতে হবে, আপনি নিজের দায়িত্বে আসবেন আমাদের কাছে, কারণ সরকার অনেক ব্যবস্থা করেছে, আমাদের প্রাইভেটে অনেক সার্ভিস আছে। তো সুতরাং এখানে সবারই রোল রয়েছে আমি বলবো। স্যার আপনার কাছে এখন একটু জানতে চাই যে এই যে বাংলাদেশে গর্ভবতী মায়েদের যে পুষ্টিগত যে অবস্থাটা রয়েছে সেটিকে উন্নয়ন করার জন্য এবং গর্ভস্থ শিশু যারা রয়েছে তাদেরও পুষ্টিগত অবস্থার উন্নয়ন করার জন্য আসলে এসএমসির ভূমিকাটা আসলে কতটুকু, সেটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে আমরা যে কথাটি বলতে চাই যে বাংলাদেশে যেটা আপা বললেন, আপনি বললেন মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, এটা খুবই দরকার। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত কৃতজ্ঞ যে যারা গাইনোকোলজিস্ট আছেন এবং ওজিএসবি যে তাদের সংগঠন, আমরা কোলাবোরেশনে, পার্টনারশিপে বাংলাদেশের এই অবস্থাটা পরিবর্তনের জন্য একে সাথে কাজ করছি, হাতে হাত ধরে কাজ করছি, এবং সিচুয়েশনে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে এবং আমরা বিশ্বাস করি এটা আরও বেড়ে যাবে, আমরা সব মাদরা ইউনিভার্সাল হয়ে যাবে এক সময়। এটা একটা আরেকটা দিক হলো প্রত্যেকটা মার 4টা এনসি সার্ভিস পেতে হবে। দেখেন গ্রাম অঞ্চলে সেখানে কিন্তু গ্রাজুয়েট ডক্টরের খুব সমস্যা বা সার্ভিস প্রোভাইডার অনেক সময় পাওয়া যায় না। তো আমরা প্রায় 130টা উপজেলায় আমাদের যেটাকে বলে প্যারামেডিক্স, অর্থাৎ তারা কিন্তু এএনসি সার্ভিসটা দিতে পারে, মিনিমাম 5টা এএনসি সার্ভিস, যেটা খুব টেকনিক্যাল পার্টটা না, নর্মাল সেই সার্ভিসটাও যদি পায় এবং তারা পরামর্শ দেয় যে কমপক্ষে একটা সার্ভিস গ্রাজুয়েট ডক্টরের কাছে যাক, তাহলে এই যে স্বাস্থ্যসেবার এই যে বিষয়টা মাত্র 41% হচ্ছে, এটাকে কিন্তু অ্যাড্রেস করা যাবে। এবং
ভালো একটা সাড়া আমরা পাচ্ছি। এবং পরিবর্তন হচ্ছে কিনা 130টা উপজেলাতে অনেক, তো সেখানে কিন্তু আমরা কাজ করছি। আমরা নলেজ ক্রিয়েশনের আমরা বলি 18, 20, 35 দিন। দেখেন 18 বছর আগে বিয়ে না, 20 বছরের আগে সন্তান না, দুইটো সন্তানের মধ্যে ব্যবধান থাকতে হবে কমপক্ষে 3 বছর, এবং 35 বছরের পরেও না। 35 বছর পরেও দেখা যায় সন্তান নিলে সেখানে মাতৃমৃত্যু, সেখানে শিশু মৃত্যু বেশি। তো এই কাজটা কিন্তু এসএমসি করে আসছে সারা দেশব্যাপী। আজকের এই কর্মসূচিও কিন্তু এটারই একটা অংশ, সচেতন করা মানুষকে এবং মানুষকে দিক নির্দেশনা দেওয়া, প্রেগনেন্ট মাদের জন্য কি করণীয় সেগুলো বলা। আমরা এই প্রচেষ্টাটা অব্যাহত রাখতে চাই। আচ্ছা, সেই সাথে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দুজনের কাছে আমি সম্মিলিতভাবে জানতে চাই যে BDHS 2022 সালের একটা রিপোর্ট কিন্তু বলছে যে এন্টিনেটাল কেয়ারের হারটা একটু কমে গেছে। এক্ষেত্রে মাতৃমৃত্যু হার এবং শিশু মৃত্যুর হারটাকে কমানোর জন্য আসলে এন্টিনেটাল কেয়ারের গুরুত্ব আসলে কতটুকু, দুজনের কাছ থেকে একটু ছোট্ট করে জানবো। প্রেগনেন্সি একটা খুব ইম্পর্টেন্ট সময়, একটা বিশেষ ধরনের সময়। তো বিশেষ ধরনের সময় তো বিশেষ ধরনের সেবাটা নেওয়া উচিত, এবং এখানে কিছু করণীয় বিষয় আছে, নানান রকম পুষ্টির বিষয় আছে, কিছু প্রস্তুতির বিষয় আছে। ডেলিভারি যে কথা বলা হলো যে প্রসব প্রস্তুতি নেওয়া, নবজাতক যে আসছে তার জন্য মাকে কিভাবে আমরা রেডি করব, পরবর্তী গর্ভ বিষয়ক কথা, যে এই প্রেগনেন্সি তো নিলেন, পরের প্রেগনেন্সিতে কী হবে, এগুলো সবই কিন্তু মানে আমি বলবো যে এগুলো সব ইন্টাররিলেটেড। আমরা বলি একটার সাথে একটা সম্পর্কযুক্ত। আপনি যদি পুষ্টি না থাকে তাহলে অপুষ্টিতে ভুগছেন, নানা রকম জটিলতা হচ্ছে, মৃত্যু বাড়ছে। তো সুতরাং আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে যে এটা শুধু মা কিংবা সন্তানের জন্ম নয়, অবশ্যই সেটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ, কিন্তু তার বাইরে সমাজ সংসার, সেজন্য মায়ের যত্ন নেওয়াটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন মা গর্ভবতী হন। একটু স্যারের কাছে এখন একটু জানবো এই বিষয়ে। আমি দেশের সব মাদেরকে আমি 4টা রিকোয়েস্ট করতে চাই। প্রথম হলো যে কমপক্ষে 4টা এএনসি সার্ভিস তাদের জন্য একান্ত দরকার। সেকেন্ড হলো যে তারা যাতে 20 বছরের আগে কিন্তু তারা যাতে সন্তান না নেয়। থার্ড হলো প্রতিটি ডেলিভারি যাতে কোনো না কোনো প্রতিষ্ঠানে হয়, হোম ডেলিভারি না হয়। ফোর্থ হলো যে তারা নিয়ম মেনে 180 ট্যাবলেট আমরা বলি মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, যেটা ফুল কেয়ার এবং ক্যালসিয়াম খায়। এই কয়টা জিনিস যদি আপাতত তারা করে তাহলে দেখা যাবে একটা বিশাল পরিবর্তন আমরা আনতে পারবো এই মাতৃমৃত্যুর ক্ষেত্রে, শিশু মৃত্যুর ক্ষেত্রে এবং সার্বিকভাবে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে ফুল কেয়ার খুব চমৎকারভাবে কাজ করবে মা এবং শিশুর দুজনের সুস্থতার ক্ষেত্রে, আমি মনে করি। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে কিছু ইনফরমেশন আমাদেরকে জানানোর জন্য। এবং সেই সাথে আপনি বলছিলেন এসএমসির ভূমিকা, সেই সাথে আপনিও বলছিলেন যে এমএমএস এর আসলে ভূমিকা কতটুকু, একজন মা এবং শিশু কিভাবে সুস্থ থাকতে পারে এই ফুল কেয়ারের মাধ্যমে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এসএমসি আয়োজিত গর্ভকালীন স্বাস্থ্য ঝুঁকি এবং পুষ্টি বিষয়ক আয়োজন গর্ভকালীন পুষ্টি সেবায় অনুষ্ঠানটি আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।